আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন সবাই? অনেকদিন পর ক্লাস নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু শুরু করি তাহলে। আহ, আমার যতটুকু মনে পড়ে লাস্ট হচ্ছে আমরা বাস টাইমিংটা পড়েছিলাম, তাই না? S0S6 বাস টাইমিং। জি স্যার। ওকে, তাহলে এবার আগাই আমরা। এর পরের টপিকটা হচ্ছে H0H6 পাইপলাইনিং, এবং এই টপিক থেকেও আপনাদের স্যার ফাইনালে একটু কি। রিক্যাপ করলে ভালো তো, অনেক গ্যাপ চলে গেছে তো স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এখন মানে বাস টাইমিং এর সাথে কিন্তু আপনাদের এই টপিকের ম্যাচ নেই, এই জন্য সেটা করতেছি না। আচ্ছা, তাও হচ্ছে আমি একটু হিসেব বলি। ওকে, তো A0A6 বাস টাইমিং টপিকটায় যেটা ছিল আর কি, ওই জায়গায় হচ্ছে মেইনলি আমরা এরকম টাইমিং ডায়াগ্রাম আঁকা শিখেছিলাম, যে আপনাকে হচ্ছে হয়তো মেমোরি রিড অপারেশন বা রাইট অপারেশন এগুলোর জন্য এরকম একটা টাইমিং ডায়াগ্রাম ড্র করা লাগতো। তো তার জন্য মেইনলি আপনাদের এই এই কাজগুলো মনে রাখতে হইতো, যে আপনাদের লিখি, টোটাল 4টা স্টেপ ছিল, মানে 4টা সাইকেল ছিল। T1 সাইকেলে কারো কি মনে আছে T1 সাইকেলের সবার প্রথম কাজ কি ছিল? কি পাঠাইতে হতো সবার প্রথমে? ভুলে গেছে আচ্ছা, সব। অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস পাঠাইতে হতো, এটা ছিল T1 সাইকেলের সবার প্রথম কাজ, অ্যাড্রেস পাঠানো। নেক্সট কাজটা কি? এআরই পিন অ্যাক্টিভ করা এলই পিন হতো। অ্যাক্টিভ করতে হতো, ভেরি গুড। তারপরে মেমোরি অপারেশন না কোনটা হচ্ছে আইও মেমোরি অপারেশন? অপারেশন আর কোনটা আই অপারেশন, এটা এক্স্যাক্টলি। আর জানা লাস্ট অফ হতো। অল, ডেটা ট্রান্সফার হবে ডিটি না। আর বার হ্যাঁ, ডেটা ট্রান্সফার হবে না রিসিভ তিনটা। হবে, এই জিনিসটা হচ্ছে উম, বুঝতে পারা বা মেনশন করা, এটা ছিল হচ্ছে ফোর্থ কাজ। মানে T1 সাইকেলে এই 4টা কাজ করা লাগতো: অ্যাড্রেস পাঠাইতে হবে, তারপরে এএলই পিনটাকে অ্যাক্টিভ করতে হবে, মেমোরি অপারেশন হবে না আইও অপারেশন হবে এটা বোঝানো, আর ডেটা ট্রান্সফার হবে না রিসিভ হবে এই জিনিসটা বোঝানো। এটা ছিল T1 এর কাজ। T2 তে হচ্ছে জাস্ট দুইটা কাজ করা লাগতো। একটা হচ্ছে আপনার রাইট হবে না রিড হবে, রাইট অপারেশন হবে নাকি রিড অপারেশন হবে, এই জিনিসটা মেনশন করা, যে রিড অপারেশন হচ্ছে না রাইট অপারেশন হচ্ছে। আর আরেকটা জিনিস এর সাথে এনেবল করা লাগতো, কি? ডেটা এনাবল। ডেটা এনেবল বা ডিইএন ডিএন। বা রেড, এই জিনিসটাকে এনেবল করা। এটা ছিল T2 এর কাজ। নেক্সট হচ্ছে আমাদের T3 এর কাজ। T3 এর কাজ জাস্ট একটাই ছিল, সেন্ড ডেটা, জাস্ট ডেটা পাঠানো, আর কোনো কাজ নেই। আর T4 এর কাজ ছিল হচ্ছে আপনার, T4 এর কাজ হচ্ছে রিভার্স দ্য অপারেশন অফ T2, মানে T2 তে যা যা করেছিলেন ওই কাজটাকে হচ্ছে রিভার্স করা। তো টোটাল এই 4টা স্টেপের কাজ ছিল, এই 4টা স্টেপে নির্দিষ্ট কাজ করা লাগতো, এবং এই জিনিসটা মনে রাখলেই আপনাদের ডায়াগ্রামটা আঁকতে পারতেন। এই জিনিসগুলো খেয়াল করে আপনার ডায়াগ্রামটা ড্র করা লাগতো। তাহলে আমরা যদি জাস্ট একটা এক্সাম্পল দেখি, সো এই জায়গায় দেখেন মেমোরি রাইট অপারেশন। তো সবার ফার্স্টে একদম প্রথমে কি করতে বলছিলাম, যখনই এরকম একটা ডায়াগ্রাম আঁকতে যাবেন সবার ফার্স্টে কি দিতে হবে? ক্লক। একটা ক্লক সিগন্যাল দিতে হবে। আচ্ছা, দাঁড়ান। সবার ফার্স্টে হচ্ছে আপনার একটা ক্লক সিগন্যাল দিতে হবে। ক্লক সিগন্যালটা কেন দেওয়া লাগবে? এটা না দিলে কি হইতো? ক্লক সিগন্যালটা যদি আমরা না দিতাম, সাইকেল বোঝানোর জন্য। এক্স্যাক্টলি, আমরা যদি ক্লক সিগন্যালটা না দিতাম তাহলে তো আমরা সাইকেলই বুঝতে পারতাম না যে কোনটুক T1, কোনটুক T2, কোনটা T3 বা কি। এই জন্য সবার ফার্স্টে আমরা কি করব, সবার ফার্স্টে হচ্ছে আমরা এরকম একটা ক্লক সিগন্যাল দিয়ে দিব। ওকে, জায়গায় ঠিক মতো থাকতে পারছি না। ওকে, দিয়ে তারপরে আপনি জাস্ট এটাকে 4টা ভাগে ভাগ করে ফেলেন। এই জায়গা থেকে যদি একটা ভাগ শুরু হয়, ফার্স্টের সাইকেলটা কোন জায়গায় শেষ হবে? এই জায়গায়? না স্যার। এই জায়গায়? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গায় শেষ হবে। এটা হচ্ছে T1। T2 কোন জায়গায় শেষ হবে? এই জায়গায়। T3 এই জায়গায়। আর T4 হচ্ছে আমার এই জায়গায় T4 শেষ হবে। ঠিক আছে, এরকম করে আমি 4টা অংশে ভাগ করলাম।
তারপরে জাস্ট এক এক অংশের কাজ করবেন। T1 সাইকেলে কাজ হচ্ছে সবার ফার্স্টে অ্যাড্রেস পাঠানো, এই যে দেখেন এই জন্য এখানে অ্যাড্রেস পাঠাচ্ছে। আমি একটু এটাকে কপি করে এইদিকে নিয়ে আসি। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ আমি রেকর্ড করছি। আচ্ছা কেউ আরেকজন মনে হয় রেকর্ড করছে, একটু তাহলে মাইকটা মিউট রাখেন, নাহলে আমি আমার ইকোটা শুনতে পাচ্ছি। ওকে আচ্ছা সো সো এই জায়গায় দেখেন এই যে T1 এ অ্যাড্রেস পাঠানোর কথা, এই জায়গায় এই জন্য T1 এ এই জায়গায় অ্যাড্রেস পাঠিয়েছি। তারপরে কি বললাম যে ALE-টাকে অ্যাক্টিভ করা। এবার এই জিনিসটা খেয়াল করবেন, ALE যে পিনটা আছে এটা কি অ্যাক্টিভ হাই পিন না অ্যাক্টিভ লো পিন? অ্যাক্টিভ হাই স্যার। হ্যাঁ কিভাবে বুঝলেন অ্যাক্টিভ হাই? তারপর বার নেই স্যার। উপরে বার নেই। হ্যাঁ ভেরি গুড। উপরে বার না থাকলে অ্যাক্টিভ হাই, আর অ্যাক্টিভ হাই হইলে অ্যাক্টিভ করার জন্য কত দিতে হয়? 1 স্যার। 1। আর ইনঅ্যাক্টিভ রাখার জন্য 0। আর অ্যাক্টিভ লো কিভাবে বুঝতেন? উপরে বার থাকলে 0 তে আপনার অ্যাক্টিভ হতো স্যার। হ্যাঁ ভেরি গুড। তাহলে এটাকে T1 এ অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করার জন্য 1 দিব না 0 দিব? 1 দিব স্যার। 1 এই যে, এবং 1টা কতক্ষণ দিব? T1 সাইকেল। শুধুমাত্র T1 সাইকেলে। যেই T1 শেষ তাহলে সাথে সাথে কিন্তু 0 করে দিচ্ছি। ওকে নেক্সট হচ্ছে MIO বার। এই কোশ্চেনটা ছিল একটা মেমোরি রাইট অপারেশনের জন্য। তাহলে কি M কে অ্যাক্টিভ করব না IO কে? M কে। M-টা কি অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ হাই। অ্যাক্টিভ হাই স্যার। অ্যাক্টিভ হাই। তাহলে কত দিতে হবে, 1 না 0? 1 স্যার। 1। এবং এই 1 কতক্ষণ দিব? শুধু T1 নাকি পুরোটা? রেস্ট অফ দ্য টাইম স্যার। হ্যাঁ কারণ কি 4টা সাইকেল জুড়েই তো আমার একটা মেমোরি অপারেশন হচ্ছে। মেমোরি অপারেশন কিন্তু 4 সাইকেল জুড়েই হচ্ছে, এই জন্য এটা 4টা সাইকেল জুড়েই 1 থাকবে। আর লাস্ট অফ অল DT আর R বার মেমোরি রাইট অপারেশন। দ্যাট মিনস আপনি একটা জিনিস রাইট করতেছেন। কোথাও যদি লিখেন, যেরকম আমি এই জায়গায় লিখতেছি, লিখা মানে কি এই জায়গায় কি আমি ডেটা দিচ্ছি না নিচ্ছি? স্যার নিচ্ছি স্যার। নিচ্ছি, দিচ্ছি। দিচ্ছি। ডেটা দেওয়া মানে কি? ডেটা ট্রান্সফার না ডেটা রিসিভ? এটা ট্রান্সফার স্যার। হ্যাঁ তাহলে DT কি অ্যাক্টিভ হাই না লো? ডিট স্যার লো স্যার। অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাই। তাহলে কত দিব, 0 না 1? 1। এবং কতক্ষণ দিব? কতক্ষণ? স্যার পুরো টাইম। পুরো টাইম। হ্যাঁ কারণ কি যে 4টা সাইকেল জুড়েই তো আমি ডেটা ট্রান্সফারের কাজ করব। এটা তো জাস্ট T1 এ শেষ হয়ে যাবে না। 4টা সাইকেল জুড়েই যেহেতু ডেটা ট্রান্সফারের কাজ হচ্ছে, এটা পুরো টাইম জুড়ে 1 থাকবে। এই গেল আমার T1 এর পার্টটা। আর এরপরে আসি T2। T2-তে হচ্ছে আমার বুঝাইতে হবে রিড অপারেশন হবে না রাইট অপারেশন। এটা মেমোরি রাইট, তার মানে কি WR কে ইউজ করব না RD কে ইউজ করব? WR ইউজ হবে নাকি RD? স্যার WR। WR। আর DN-টা এটাও অ্যাক্টিভ লো। তাহলে এই দুইটাকে অ্যাক্টিভ করার জন্য কত দিব, 0 না 1? 0। 0। কিন্তু এই জায়গায় একটা কথা আমি বলেছিলাম, কারো কি মনে আছে? এই দুইটাকে অ্যাক্টিভ করার জন্য 0 দিতে হবে। 0 দিতে হবে কোন সাইকেলে? T2 সাইকেলে। কিন্তু এই জায়গায় কিন্তু একটা অর্ডার মেনটেন করতে হবে। অর্ডারটা কিরকম দেখেন, কোনটা আগে পরে হচ্ছে? কোনটা আগে? হ্যাঁ আগে কিন্তু DN-টা অ্যাক্টিভ হচ্ছে, তারপরে কিন্তু WR-টা অ্যাক্টিভ হচ্ছে। রিজনটা কি কারো মনে আছে কেন? আচ্ছা কারো মনে নাই, আমি একটু বলি। মানে এই কথাটা আমি একটু এভাবে এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন হচ্ছে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে একটা গিফট বা একটা পার্সেল পাঠাবেন। তো আপনি পাঠানোর আগে যদি তাকে না জানান তাহলে কি হতে পারে, সে যখন পার্সেলটা রিসিভ করবে সে তো মনে করতে পারে এই পার্সেলটা একটা গার্বেজ জিনিস, সেটা মানে ভুয়া একটা জিনিস, সে তো পার্সেলটা ফেলাও দিতে পারে না। তাহলে কি করা উচিত? তাকে আগে ইনফর্ম করা উচিত যে একটা পার্সেল আসবে, তারপরে একটা পার্সেল পাঠানো উচিত, তাই না? এই জন্য আগে কি করতে হবে, আগে ডেটা এনেবল করতে হবে। আগে হচ্ছে আপনি মেমোরি ডিভাইসটাকে আগে বুঝাবেন যে ডেটা আসবে,
তারপরে আপনি রাইট অপারেশন করবেন, যে তারপরে ডেটাটা পাঠাবেন। এই জন্য আগে ডিএনটাকে অ্যাক্টিভ করতে হয়, তারপরে ডাব্লিউআরকে অ্যাক্টিভ করতে হয়। বাট আগে পরে বলতে একটা টি2তে আর একটা টি3তে চলে যাবে কি? না স্যার, টি2 এর মধ্যেই। এক্স্যাক্টলি, দুইটাই কিন্তু টি2 এর মধ্যে, বাট একটা হচ্ছে আগে হবে আর একটা পরে হবে। এটাই টি3 কাজ হচ্ছে ডেটা সেন্ড করা, জাস্ট ডেটা পাঠাবে। ওই ডেটা পাঠানোর জন্য এই পিনগুলো ইউজ করা হয়। তো এই জায়গায় ডেটা পাঠাইলাম। আর টি4-এ হচ্ছে টি2-র কাজকে রিভার্স করে দিবেন, মানে টি2-তে কি করেছিলেন, ডিএন আর ডাব্লিউআরকে অ্যাক্টিভ করেছিলেন, এই জায়গায় তাদেরকে ইনঅ্যাক্টিভ করতে হবে। কিভাবে ইনঅ্যাক্টিভ করবেন? যেটাকে পরে অ্যাক্টিভ করেছেন ওইটাকে আগে ইনঅ্যাক্টিভ করবেন। পরে অ্যাক্টিভ কোনটা হয়েছে? রাইট। হ্যাঁ, রাইট। তাহলে রাইটটা আগে ইনঅ্যাক্টিভ হবে, তারপরে হচ্ছে আমার ডিএনটা ইনঅ্যাক্টিভ হবে। এই আর কি, এই ছিল ডায়াগ্রামটা। জাস্ট লাস্টে এক্সট্রা একটা পিন দেখাইতে হয়, আরডি পিন। যেহেতু রাইট অপারেশন, এই জায়গায় রিড পিনের কি কোনো কাজ আসবে? না স্যার। এবং রিড পিনটা অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো? অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো। তাহলে এটা ইনঅ্যাক্টিভ রাখতে হলে কত দিব, 0 না 1? 1। এইটাই হচ্ছে যেখানে লিখে দিল। এটা যেহেতু কোনো কাজ নেই, এটা অলওয়েজ হচ্ছে হাই, মানে অলওয়েজ 1 দিচ্ছে। এই ছিল একটা ডায়াগ্রাম মেমোরি রাইটের। আর আরেকটা ডায়াগ্রাম আছে মেমোরি রিডের, ওইটার দিকে এখন আর যাচ্ছি না। মানে এগুলো হচ্ছে আপনি স্লাইড দেখলেও বুঝতে পারবেন। আর হচ্ছে ওই সেটা মনে হয় অনেকে জানেন, বা স্টিল আমি এটাও একবার বলে দিই। এলএমএস কি ডাউন হয়ে গেছে নাকি? না স্যার, ঠিক আছে তো স্যার। লোড হচ্ছে না কেন? স্যার অনেকের ডাউন দেখাচ্ছে। আসতেছে না। আচ্ছা, সো মানে যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম, অনেকে হয়তো দেখেছেন, মানে এলএমএস এর একদম উপরের পোর্শনে দেখবেন যে লেকচার্স কাভারিং ফাইনাল টপিকস এরকম নামের একটা লিঙ্ক দেওয়া আছে। ওইটার মধ্যে ঢুকলে দেখতে পাবেন যে হচ্ছে ফাইনালের সবগুলা টপিকেরই আমার লেকচার ভিডিও আছে। এগুলো হচ্ছে কোনো না কোনো এরকম একটা অনলাইন টার্মে হয়তো হচ্ছে আমি ক্লাস নিয়েছিলাম, ওই রেকর্ডিংগুলো হচ্ছে দিয়ে রাখছি। তো ওই জায়গায় আপনি এই বাস টাইমিংয়ের ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আসছে এখন। এই যে এই অংশে, এখানে একটু নিচে গেলেই দেখতে পাবেন এই যে লেকচার্স কাভারিং টপিকস অফ দ্য ফাইনাল এক্সাম। এই লিঙ্কে যদি যান, এখানে এই জায়গায় হচ্ছে মোস্ট অফ দ্য ক্লাসেরই হচ্ছে লেকচার ভিডিও আছে। এই যে বাস টাইমিং মানে টপিকের নাম ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এইগুলো হচ্ছে একবার দেখতে পারেন রিক্যাপের জন্য। তো এই গেল হচ্ছে আমাদের বাস টাইমিংয়ের টপিকটা। আর মানে এটা নিয়ে তেমন একটা বলতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে আজকে যে টপিকটা পড়াবো পাইপলাইনিং, এটার সাথে আগের টপিকের ওরকম কোনো কানেকশন নাই। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক, H0H6 পাইপলাইনিং। পাইপলাইনিং ওয়ার্ডটা কি এর আগে শুনেছেন আপনারা? জি স্যার। কি জিনিসটা একটু বলেন তো, বা কোন কাজের জন্য ইউজ করা হয়? আমরা কম্পিউটার নেটওয়ার্কে স্যার হচ্ছে স্যার এট দ্য সেম টাইম অনেক অ্যাক্টিভেশন এর জন্য রিকোয়েস্টের জন্য স্যার এটা দেখেছিলাম আর কি স্যার আপনারা। ভেরি গুড। এটাই অ্যাকচুয়ালি মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, মানে পাইপলাইনিং ইউজ করা হয় যাতে করে আপনি অ্যাট এ টাইম বেশি কাজ করতে পারেন। মানে কাইন্ড অফ বলতে পারেন ওয়ান কাইন্ড অফ প্যারালালিজম ইন্ট্রোডিউস করার জন্য পাইপলাইনিং ইউজ করা হয়। তো আমি একটু জিনিসটা এভাবে বুঝাই। ধরেন হচ্ছে এরকম, এই জায়গায় কী করা হচ্ছে, ফার্স্টেরটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল প্রসেস। মানে আমি কি করব, আমি হচ্ছে ধরেন এই জায়গায় একটা কাপড় পরিষ্কার করব। একটা কাপড় পরিষ্কার করার জন্য টোটাল ধরেন হচ্ছে 4টা স্টেপ আছে। 4টা স্টেপ। প্রথম স্টেপে কি একটা ওয়াশিং মেশিন ইউজ করে কাপড়টা ধুবো, তারপর একটা ড্রাই ক্লিনিং মেশিন ইউজ করে ওইটাকে ড্রাই ক্লিন করব। দেন হচ্ছে ধরেন এটাকে আয়রন করবো, আর লাস্ট অফ অল এটা ধরেন ওয়ার্ডরোবে রেখে দিব। মানে এই টোটাল 4টা স্টেপ কমপ্লিট করার মাধ্যমে আমি একটা কাপড় পরিষ্কার করতেছি। এরকম করে যদি আমি 4টা কাপড় পরিষ্কার করতে যাই, এই সিকোয়েন্সিয়াল প্রসেস যদি ফলো করি, তার মানে কি একটা কাপড়ের পরিষ্কার করার কাজ শেষ হওয়ার পরই
আমি সেকেন্ড কাপড়টা ওয়াশিং মেশিনে দিচ্ছি, আবার সেকেন্ড কাপড়ের পুরো প্রসেসটা শেষ হওয়ার পরেই থার্ড কাপড়টা ওয়াশিং মেশিনে দিচ্ছি। এরকম করলে আমার ধরে দেখেন তো একটা মানে 4টা কাপড় পরিষ্কার করতে টোটাল কত টাইম লাগতেছে? 6টা থেকে কাজ করা শুরু করছি, শেষ হচ্ছে 2টায়। কয় ঘন্টা লাগলো? স্যার 8 ঘন্টা স্যার। 8 ঘন্টা লাগলো, ওকে। আর এই জায়গায় আরেকটা জিনিস দেখেন, যখন হচ্ছে আমি প্রথম কাপড়টা ড্রাই ক্লিনিং মেশিনে দিলাম, ওই টাইমে কি আমার ওয়াশিং মেশিনটা খালি ছিল না তখনও ভরা ছিল? ফাঁকা ছিল। ফাঁকা ছিল। তাহলে কি আমি সেকেন্ড কাপড়টা তখনই ওয়াশিং মেশিনে দিতে পারি না? জি স্যার। ওকে। সিমিলারলি প্রথম কাপড়টা যখন আমি ওয়ার্ডরোবে দিব, ওয়ার্ডরোবে রাখবো, তখন কি আমার এই ড্রাই ক্লিনিং মেশিন অ্যান্ড আয়রন এই দুইটাই কি খালি হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, সো তখন আচ্ছা, কাইন্ডলি যে রেকর্ড করছেন একটু মিউট রাখেন, নাহলে বারবার নিজের ইকো শুনতে কেমন লাগে যায়। ওকে, তাহলে সেকেন্ড কাপড়টা তখনই কি আমি ওয়াশিং মেশিন সরি ড্রাই ক্লিনিং মেশিনে দিতে পারি না? জি স্যার। ওকে, আর ওই সেম টাইমে থার্ড কাপড়টা ওয়াশিং মেশিনের মধ্যে দিতে পারি? জি স্যার। এইভাবেই, মানে তাহলে কি করা হলো যে আমি প্যারালালি কাজ করতেছি। প্যারালালি কাজ করলে এবার দেখেন এই জায়গাও কিন্তু আমি 4টা কাপড়ই ক্লিন করলাম। কাজটা শুরু হয়েছে 6টায়, শেষ হয়ে গেল কয়টায়? 9:30টার মধ্যে। কতক্ষণ টাইম লাগলো? 3.5 ঘন্টা স্যার। হ্যাঁ, 3.5 ঘন্টা। আগে লাগতেছিল কত? 8 ঘন্টা। 8 ঘন্টা, এখন 3.5 ঘন্টা। কোনটা ফাস্টার, উপরেরটা না নিচেরটা? স্যার নিচেরটা। স্যার নিচেরটা ফাস্টার অবশ্যই। এইটাই, মানে পাইপলাইনিং মেকানিজমটা এই জন্যই ইন্ট্রোডিউস করা হয় যাতে আমরা ফাস্টার কাজ করতে পারি। এটাই হচ্ছে বেসিক্যালি পাইপলাইনিং মেকানিজম, যে একটা কাজ করার মানে সেকেন্ড কাজের ফার্স্টের স্টেপ যখন হবে তখন কি হয়, ফার্স্ট কাজের সেকেন্ড স্টেপ যখন আসবে তখন সেকেন্ড কাজের কোন স্টেপটা আমরা করতে পারি? ফার্স্ট স্টেপটা। এটাই হচ্ছে পাইপলাইনিং এর মেকানিজম। আর H0H6 এই মাইক্রোপ্রসেসরটা আমরা পড়ি কারণ এই মাইক্রোপ্রসেসরই ফার্স্ট এই পাইপলাইনিং মেকানিজমটা ইন্ট্রোডিউস করছে। এর আগে যত মাইক্রোপ্রসেসর ছিল কোনোটাতেই পাইপলাইনিংটা ফলো করা হতো না। এই মাইক্রোপ্রসেসরে ফার্স্ট পাইপলাইনিং মেকানিজম আসছে, যার কারণে এটা অনেক ফাস্টার ছিল, এবং এটার পর থেকে যত মাইক্রোপ্রসেসর আসছে সবাই এই মেকানিজমটাকেই আরও ইমপ্রুভ করছে, বাট নতুন কোনো মেকানিজম আনে নাই, জাস্ট এই মেকানিজমটাকে আরও ইমপ্রুভ করার ট্রাই করছে। এখন আপনি যত মাইক্রোপ্রসেসর দেখতে পান লাইক কোরাই 5 বা কোরাই 7, সব মাইক্রোপ্রসেসরে এই মেকানিজম ফলো করেই কাজ করে, জাস্ট আরও ইমপ্রুভ করছে আর কি। ডুয়াল কোর, মাল্টি কোর এগুলো আসছে, বাট মানে মেকানিজম এটাই ছিল, পাইপলাইনিং এর মেইন মেকানিজম এটাই। আচ্ছা, তো এই ছবিটা আমরা আগেও দেখছিলাম। জাস্ট এটা কি H0H6 মাইক্রোপ্রসেসরের কাজকে দুইটা অংশে ভাগ করা হয়েছে, মানে দুইটা ইউনিট কাজ করে। একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। বাস ইন্টারফেস ইউনিটের কাজটা কি? বাস ইন্টারফেস ইউনিটের কাজ হচ্ছে সকল বাস রিলেটেড কাজগুলা। বাস কয় টাইপের আছে H0H6 এ? 3 টাইপ স্যার। ও না, কয় টাইপের? ঠিকই বলছেন, 3 টাইপ স্যার। 3 টাইপ। কি কি? 3 ধরনের স্যার। কি কি? অ্যাড্রেস বাস, হ্যাঁ, অ্যাড্রেস বাস, ডেটা বাস আর লজিক্যাল বাস। না কন্ট্রোল বাস, এই 3টা। আচ্ছা, বাস ইন্টারফেস ইউনিটের কাজ এই বাসগুলো নিয়েই, মানে তারা একটা অ্যাড্রেস জেনারেট করবে, ওই অ্যাড্রেসটা পাঠাবে, ওই অ্যাড্রেসে গিয়ে কোনো একটা ডেটা নিবে, ডেটা নিয়ে আসবে ডেটা লাইন দিয়ে, তারপরে ওই ডেটা বা ইনস্ট্রাকশনটা এই ইনস্ট্রাকশন কিউর মধ্যে রেখে দিবে। মানে একটা অ্যাড্রেস নিয়ে একটা লোকেশনে যাবে, এই লোকেশনে যা পাবে ওইটাকে ফেচ করবে, ফেচ করে নিয়ে এসে এই ইনস্ট্রাকশন কিউর মধ্যে রেখে দিবে। এটাই শুধু বাস ইন্টারফেস ইউনিটের কাজ। আরেকবার একটু বলি, খেয়াল করেন। বাস ইন্টারফেস ইউনিটের কাজ কি? একটা অ্যাড্রেস জেনারেট করা, দেন ওই অ্যাড্রেস বা ওই লোকেশনে যাবে, লোকেশনে যা পাবে, কোনো ইনস্ট্রাকশন থাকলে ইনস্ট্রাকশন, কোনো ডেটা থাকলে ডেটা, ওইটা ফেচ করবে, ফেচ করে নিয়ে ইনস্ট্রাকশন কিউ এর মধ্যে রেখে দিবে। এইটুকুই বাস ইন্টারফেস ইউনিটের কাজ। আর এক্সিকিউশন ইউনিট কি করবে? ওই ইনস্ট্রাকশনটা এই জায়গা থেকে নিবে, ওইটা আগে বুঝার ট্রাই করবে যে ইনস্ট্রাকশনটা কোন টাইপের, ইনস্ট্রাকশনটা কি একটা যোগের ইনস্ট্রাকশন, না বিয়োগ, না গুণ, না ভাগ, না কি করতে হবে, ওইটা বুঝে তারপরে ওইটাকে এক্সিকিউট করবে। তাহলে এক্সিকিউশন ইউনিটের কাজটা কি? ইনস্ট্রাকশনটা নেওয়া, ইনস্ট্রাকশনটা নিয়ে বুঝার ট্রাই করা যে এটা কোন টাইপের ইনস্ট্রাকশন, আর
হ্যালো হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা স্ক্রিন ফ্রিজ হয়ে গেছিল স্যার আর কি। হ্যাঁ না আমার কারেন্ট চলে গেছিল আর কি। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার এখন যাচ্ছে। ওকে আচ্ছা, সো লাস্ট যেটা বলতেছিলাম যে এক্সিকিউশন ইউনিটের কাজ কি, ওই ইনস্ট্রাকশনটা নিবে, নেওয়ার পর চেক করবে এটা কোন টাইপের ইনস্ট্রাকশন, এটা কি হচ্ছে আপনার অ্যাড করা ইনস্ট্রাকশন, না বিয়োগ করা ইনস্ট্রাকশন, নাকি মাল্টিপ্লিকেশন করা ইনস্ট্রাকশন, নাকি ডিভিশন করা ইনস্ট্রাকশন, মানে কোন টাইপের ইনস্ট্রাকশন এটা বোঝার ট্রাই করবে, তারপরে ওই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে। এটা হচ্ছে আমার এক্সিকিউশন ইউনিটের কাজ। আর এবার আসি যে 8086 মাইক্রোপ্রসেসরের কাজটাকে টোটাল 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ফেচ করার কাজ, একটা ডিকোড করার কাজ, আর একটা হচ্ছে এক্সিকিউট করার কাজ। এবার আমি একটু লিখি। ওকে, দেখতে পাচ্ছেন তো, রাইট? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ফেচ, ফেচ বলতে কি বোঝায়? কোনো জিনিস ফেচ করা, এটা বলতে কি বোঝায়? স্যার রিড করা। মানে একটা জিনিস ধরে নিয়ে আসা আর কি, আর কিচ্ছু না। তাহলে এই জায়গায় আমার ফেচ করা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায়, ধরেন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট লোকেশনে গেলেন, ওই লোকেশন থেকে ইনস্ট্রাকশন পেলেন বা যাই পেলেন না কেন, ডেটা পেলেন বা ইনস্ট্রাকশন পেলেন, ওইটা জাস্ট ধরে নিয়ে আসা, এটাই হচ্ছে ফেচ। তো বলেন তো এই কাজটা কে করবে? এই আপনার 8086 এর কোন ইউনিটটা করবে? বাস ইন্টারফেস ইউনিট নাকি এক্সিকিউশন ইউনিট? বাস বাস ইন্টারফেস ইউনিট, রাইট। ওকে, আর এরপরে ধরেন, এরপরে হচ্ছে আপনার ডিকোড। ডিকোড বলতে কি বোঝায়? অনেক সময় আমরা এই ওয়ার্ডটা ইউজ করি না, যে এই তার জিনিসটা মিনিং বের করা স্যার। বলেন। স্যার ওই এনক্রিপ্টেড অপশনটাকে তার মিনিং বের করা স্যার। হ্যাঁ, মিনিং যেটা মানে ওই জিনিসটার মিনিংটা বের করা, যেটা কি বলতেছে, এটা কি হচ্ছে আমার কোনো যোগ করার অপারেশন, না বিয়োগ করার অপারেশন, নাকি গুণ, না ভাগ? বলেন তো এটা কি করবে? এটা কি বাস ইন্টারফেস ইউনিট নাকি এক্সিকিউশন ইউনিট? এক্সিকিউশন ইউনিট স্যার। এক্সিকিউশন ইউনিট, গুড। আর লাস্ট অফ অল আরেকটা হচ্ছে এক্সিকিউট। তাহলে এটার নাম শুনেও বোঝা যাচ্ছে এটা কে করবে, বাস ইন্টারফেস ইউনিট না এক্সিকিউশন ইউনিট? এক্সিকিউশন ইউনিট স্যার। এক্সিকিউশন ইউনিট। তার মানে আমার 8086 মাইক্রোপ্রসেসর যে কাজকে 3টা অংশে ভাগ করছে, তার মধ্যে শুধুমাত্র ফেচ করার কাজ করে বাস ইন্টারফেস ইউনিট, বাকি 2টা কাজই কে করবে? এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিট। ওকে, তাহলে এবার আসি যে 8086 এর পাইপলাইনিং মেকানিজমটা দেখতে কীরকম। এই যে এরকম আর কি, যে কি করবে, বাস ইন্টারফেস ইউনিট যখন একদম ফার্স্টের ইনস্ট্রাকশনটা ফেচ করতেছে, একদম প্রথম ইনস্ট্রাকশন, বলেন তো একদম প্রথম ইনস্ট্রাকশনটা যখন ফেচ হচ্ছে, তখন কি এক্সিকিউশন ইউনিটের কিছু করার আছে? না না স্যার। না, কারণ একদম প্রথম ইনস্ট্রাকশনটা আসতেছে, এই টাইমে তো এক্সিকিউশন ইউনিট যে এক্সিকিউট করবে বা ডিকোড করবে, ওর কাছে তো কোনো ইনস্ট্রাকশনই নাই, ও কি এক্সিকিউট বা ডিকোড করবে, তো ওয়েট ফেজে আছে। বাট যখন ফার্স্টেরটা চলে আসছে, তখন এক্সিকিউশন ইউনিট কি করতে পারবে? এক্সিকিউট করতে পারবে। হ্যাঁ, কাকে? কোনটাকে? ইনস্ট্রাকশন। মানে কত নম্বর ইনস্ট্রাকশনটাকে? স্যার ফার্স্ট ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটাকে। এবং ওই টাইমে কি আপনার বাস ইন্টারফেস ইউনিটকে ওয়েট করে বসে থাকতে হবে, নাকি সে সেকেন্ডটাকে ফেচ করে আনতে পারবে? সেকেন্ডটাকে ফেস করতে পারবে। এক্স্যাক্টলি। তাহলে দেখেন, যখন সেকেন্ড ইনস্ট্রাকশনটা ফেচ হচ্ছে, ওই সময় কোনটা এক্সিকিউট হচ্ছে? ইনস্ট্রাকশন 1। তাহলে যখন থার্ডটা ফেচ হবে, তখন কোনটা এক্সিকিউট হবে? স্যার সেকেন্ডটা।
4টা ফেচ হইলে থার্ডটা আচ্ছা 5টা ফেচ হইলে 4টা আচ্ছা কাইন্ডলি একটু যে রেকর্ড করছেন মিউট করেন ওকে তো এটাই হচ্ছে আপনার টোটাল পাইপলাইনিং এর মেকানিজম যে যখন পরের ইনস্ট্রাকশনটা ফেচ হতে থাকবে তখন কি হবে ঠিক তার আগের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে থাকবে এই জিনিসটা বুঝতে পেরেছেন এই ডায়াগ্রামটা জি স্যার ওকে তাহলে এবার আসি যে এইরকম যদি সবসময় হইতে পারতো তাহলে অ্যাকচুয়ালি আমাদের আর পড়ার কিছুই ছিল না এই জায়গায় আমাদের টপিকটা শেষ হয়ে যেত বাট ঝামেলা হচ্ছে অলওয়েজ এই জিনিসটা মেনটেন করা আমাদের ক্ষেত্রে পসিবল হয় না তো কোন কোন জায়গায় পসিবল হয় না এবং তখন কি হয় এটা নিয়েই হচ্ছে পরীক্ষায় কোশ্চেন হয় আর কি তাহলে এরকম দুইটা কেস আছে যখন হচ্ছে আমি আর এই পাইপলাইনিংয়ের যে মেকানিজমটা এতক্ষণ বললাম ওইটা মেনটেন করা পসিবল হয় না এবং এই দুইটা কেসই আমরা দেখব এবং এই দুইটা কেস ভালো মতো বোঝার ট্রাই করব যে কখন কখন আমি হচ্ছে পাইপলাইনিংয়ের মেকানিজমটা ফলো করতে পারি না এই দুইটা কেসের মধ্যে একটা হচ্ছে মেমোরি অপারেশন মেমোরি অপারেশন বলতে কি বোঝাচ্ছি মেমোরি অপারেশন বলতে বোঝাচ্ছে ধরেন হচ্ছে আমার র্যামের কোনো একটা অ্যাড্রেসের একটা ডেটা লাগবে ওই ডেটা নিয়ে আমি কোনো কাজ করব এই টাইপের অপারেশনগুলোকে বোঝাচ্ছি আমি একটা মেমোরি অপারেশন তো এগুলা কীরকম আমি একটু এটার এক্সাম্পল দিই আমি হচ্ছে দুইটা ইনস্ট্রাকশন লিখি দেখেন একটা লিখলাম হচ্ছে মুভ x, 5h যেখানে h দ্বারা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি হেক্সাডেসিমাল h দ্বারা বোঝাচ্ছি হচ্ছে আমি হেক্সাডেসিমাল আর আরেকটা ইনস্ট্রাকশন লিখলাম মুভ x, থার্ড ব্র্যাকেট 5h একটু আমাকে বলেন তো এই দুইটা ইনস্ট্রাকশন এই যে উপরেরটা আর নিচেরটা এই দুইটা ইনস্ট্রাকশন কি সেম না ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ অবভিয়াসলি ডিফারেন্ট তো এবার আসি এই দুইটা ইনস্ট্রাকশনের মিনিং কি প্রথম ইনস্ট্রাকশনের মিনিং হচ্ছে এই ইনস্ট্রাকশনের মিনিং হচ্ছে যে এই ইনস্ট্রাকশনটা যদি আমি লিখি এটার কাজ হবে কি এই ইনস্ট্রাকশনটা যদি এক্সিকিউট হয় তাহলে এরকম হবে যে x একটা রেজিস্টার x এর মধ্যে ভ্যালু চলে আসবে কত x এর মধ্যে ভ্যালু চলে আসবে 5h মানে এখানে যে ভ্যালুটা লিখবো ওই ভ্যালুটা চলে আসবে কার মধ্যে x রেজিস্টারের মধ্যে তাহলে এই জায়গায় 5h এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এই জিনিসটা হচ্ছে একটা ভ্যালু আর এক্স হচ্ছে যেটা রিসিভ করবে হ্যাঁ হ্যাঁ x হচ্ছে একটা রেজিস্টার এই রেজিস্টারের মধ্যে ভ্যালুটা চলে আসবে ওকে আচ্ছা আর নেক্সট এই জায়গাটায় থার্ড ব্র্যাকেট দিয়ে যখন লিখব তখন এই 5h কোনো ভ্যালু হবে না এটা হয়ে যাবে একটা অ্যাড্রেস এটা হচ্ছে একটা অ্যাড্রেস কিসের অ্যাড্রেস এটা হচ্ছে র্যামের অ্যাড্রেস যে চিন্তা করেন আমি যদি একটা র্যাম আঁকি এখানে যেখানে ধরেন হচ্ছে এরকম একটা র্যাম আছে র্যামের কি র্যামের হচ্ছে প্রত্যেকটা লোকেশনের অ্যাড্রেস আছে তাহলে এরকম এরকম ধরেন হচ্ছে এটা হচ্ছে আমার 0h তারপরে এই লোকেশনটা হচ্ছে আমার 1h এরকম করে পরেরটা হচ্ছে 2h 3h 4h এই লোকেশনটা ধরেন হচ্ছে আমার 5h এই লোকেশনটা হচ্ছে 5h আর এই 5h লোকেশনে ধরেন একটা ভ্যালু আছে এই জায়গায় একটা ভ্যালু আছে এটা ধরেন হচ্ছে আমার 20h ওকে তার মানে কি আমার র্যামের যে 5h নামের যে লোকেশন আছে ওইখানে একটা ভ্যালু আছে ভ্যালুটা কত 20h তাহলে যখন আপনি এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবেন তখন কি হবে তখন হচ্ছে x এর মধ্যে একটা ভ্যালু আসবে এবং ভ্যালুটা কত হবে ভ্যালুটা হবে 20h তাহলে ডিফারেন্সটা কি বলেন তো এইটা আর এটার মধ্যে এই ইনস্ট্রাকশন হলে x এর মধ্যে কি আসবে 5h হ্যাঁ মানে x এর পরে যে ভ্যালুটা লিখবো ওই ভ্যালুটাই x এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে আর এখানে কি হইলো এটার মধ্যে 20h কেন আসলো এটা যে ওই মেমোরিতে আছে ওইখান থেকে 5h লোকেশনে যখন হচ্ছে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন তখন কি হয়ে যাবে এটা একটা অ্যাড্রেস তাহলে আপনার কি করতে হবে র্যামের ওই 5h নামের অ্যাড্রেসে যেতে হবে ওই জায়গায় যাওয়ার পর দেখবেন ওইখানে কত আছে যে ভ্যালুটা তা পাবেন ওইটাই অ্যাসাইন হয়ে যাবে x এর মধ্যে
কথাটা ক্লিয়ার? স্যার দুইটাই কি ভ্যালু রাখতেছে নাকি? হ্যাঁ, দুইটাই হচ্ছে এক্স এর মধ্যে। এক্স তো একটা রেজিস্টার, রেজিস্টার তো ভ্যালুই স্টোর করতে পারে, একটা ভ্যালুই রাখবে। বাট প্রথম কেসে হচ্ছে ভ্যালু রাখে, যে ভ্যালুটা আমি এখানে মেনশন করতেছি ওইটাই। আর যখন আপনি থার্ড ব্র্যাকেট দিবেন তখন হয়ে যাবে একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে যাওয়ার পর যা পাবে সেটা এখানে অ্যাসাইন হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। বলেন তো, এই জায়গায় যদি আমার 20h এর জায়গায়, এই জায়গায় সাপোজ আপনার 20h না হয়ে 32h হইতো, এবং আমি এই ইনস্ট্রাকশনটা লিখতাম মুভ x, 5h, মানে থার্ড ব্র্যাকেট 5h, তাহলে এই জায়গায় কত আসতো? এখনো কি 20h? স্যার 32H হতো। হ্যাঁ, এখন এই জায়গায় আসতে হচ্ছে আপনার 32h। এটাই তো, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনার যখন এই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো তখন হয়ে যাবে একটা অ্যাড্রেস, এবং অ্যাড্রেস হলে কি হবে, র্যামের ওই অ্যাড্রেসে যেতে হবে, এবং ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে এক্স এর মধ্যে। আচ্ছা, তাহলে এই কথাটা আমি কেন বললাম? রিজনটা হচ্ছে এরকম, আমি ধরেন এরকম লিখলাম, এই কথাটা যদি অনেকবার আমি বলছি, একটু দেখি আপনাদের মনে আছে কিনা। যে কোনো কোড যদি এক্সিকিউট করতে হয় বা যে কোনো কিছু আমার যদি এক্সিকিউট করতে হয়, ওইটা রিলেটেড সকল ডেটা বা সকল ইনফরমেশন কোথায় থাকতে হয়? রেজিস্টারের মধ্যে। আগে কোথায় থাকতে হয়? কোন মেমোরি ডিভাইসের মধ্যে থাকতে হয়? র্যামের মধ্যে, এক্স্যাক্টলি। তাহলে ধরেন আমার একটা কোড আমি এক্সিকিউট করতে যাচ্ছি, কোডের এই ইনস্ট্রাকশনটা, যে ধরেন মুভ x, থার্ড ব্র্যাকেট 5h, এটা আছে হচ্ছে আপনার এই 2h, র্যামের 2h নামক লোকেশনে। এই যে মুভ x, থার্ড ব্র্যাকেট 5h, এটা আছে র্যামের 2h নামক লোকেশনে। নর্মালি কি হবে, 2h মানে এই লোকেশনের ইনস্ট্রাকশনটা যখন সরি, এই লোকেশনে ইনস্ট্রাকশনটা ফেচ করার পরে কোন লোকেশনে ইনস্ট্রাকশনটা ফেচ করব? নর্মালি 2h এর পরে কোন লোকেশনে ইনস্ট্রাকশন ফেচ হওয়া উচিত? বলুন তো। হ্যাঁ, মানে না না না, 2h এর পরে কোনটা হবে? 3h এরটাই 3h এরটাই ফেচ হবে না? মানে যে কোনো কোড যদি এক্সিকিউট হয় কিভাবে সিরিয়ালি এক্সিকিউট হয় না, একটার পর একটা? তাহলে ফার্স্টে হবে 0h, তারপরে 1h, তারপরে 2h, তারপরে কি 3h টা ফেচ হবে, তাই না? তাহলে 3h যখন ফেচ হবে তখন কোনটা এক্সিকিউট হবে? 2h ইনস্ট্রাকশন। হ্যাঁ, এটাকে আমি এক্সিকিউট করব, কিন্তু এটাকে এক্সিকিউট করার জন্য আমার কি লাগবে? এটা যদি এক্সিকিউট করতে যাই তাহলে কি আমার এই জায়গার ডেটাটা লাগবে না? কারণ x এ তো আমার এই অংশের ডেটাটাই বসাইতে হবে। এই কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এই ডেটাটা ছাড়া কি আমি এটাকে এক্সিকিউট করতে পারবো ইনস্ট্রাকশনটাকে? না স্যার। তাহলে আমার পাইপলাইনিং এর যে মেকানিজমটা ছিল, যে আমি কি করব, যখন 3h কে ফেচ করতেছি তখন 2h কে এক্সিকিউট করে ফেলবো, এটা কি এখন আর করা পসিবল হচ্ছে? না না, এটাই হচ্ছে আমার ফার্স্ট কেসটা, যে এই মেমোরি অপারেশন যদি কখনো আসে, মেমোরি অপারেশন দ্যাট মিন্স হচ্ছে আমার মেমোরির কোনো একটা লোকেশনের ডেটা লাগবে একটা এক্সিকিউশনের জন্য। এরকম যদি হয় তখন কিন্তু আমি পাইপলাইনিংয়ের মেকানিজমটা আর ফলো করতে পারি না। এবং একটু বলেন তো, আমি 2h এর পর 3h কে ফেচ করলাম, এবার কি আমি 2h এর ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে পারবো? আমার কাছে কি ডেটাটা আছে? না না স্যার না। তাহলে এরপরে কি 4h ফেচ হবে, 4h ফেচ করার পরও কি আমি ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে পারবো? না স্যার। না। আর যখন 5h এর ফেচ করব তখন পারবো স্যার। হ্যাঁ, তখন পারবো, এবং এই অংশটাকে তখন বলা হয় হচ্ছে রিড ডেটা। এই অংশের নাম বলা হয়, এই জায়গাকে বলা হয় রিড ডেটা, যে এই জায়গায় হচ্ছে আমি ডেটাটা রিড করতেছি। এবং এটা হয়ে গেলে এবার কি আমি আর 2h কে এক্সিকিউট করতে পারবো? এবার কি ইনস্ট্রাকশন এক্সিকিউট করা পসিবল? হ্যাঁ, এবার পসিবল।
এটা এক্সিকিউট হয়ে গেলে, এই যে এটা এক্সিকিউট হয়ে গেছে, তারপরে কোনটাকে এক্সিকিউট করব? 3h 3h টা, তারপরে কোনটা? 4h 4h। এইভাবে এই কাজটাই হবে। তাহলে আমরা একটু এটা একটা কোশ্চেন দিয়ে বোঝার ট্রাই করি। এই জিনিসটাই হচ্ছে এরকম, দেখেন এই জায়গায় ধরেন হচ্ছে যে সেকেন্ড যেটা ইনস্ট্রাকশনটা আছে এটা ছিল হচ্ছে আমার, এটাই হচ্ছে ওই মুভ ইনস্ট্রাকশনটা। আমি একটু এটাকে এখানে নিয়ে আসি। সো ধরেন হচ্ছে এই জায়গায় এই সেকেন্ড ইনস্ট্রাকশনটা ছিল হচ্ছে আমার সেই মুভ ইনস্ট্রাকশনটা, যে মুভ এক্স কমা 5h বা 4h ধরে নিই। আচ্ছা, তাহলে এবার দেখেন এটা আপনাদের কিন্তু পরীক্ষায় এরকম ডায়াগ্রাম আঁকতে হবে বাস ইন্টারফেস ইউনিটের আর এক্সিকিউশন ইউনিটের, যে কিভাবে এই এক্সিকিউশনটা মানে ফ্লোটা কিভাবে হচ্ছে। তো সবার ফার্স্টে দেখেন একদম ফার্স্ট ইনস্ট্রাকশনটা যখন ফেচ হচ্ছে তখন কি এক্সিকিউশন ইউনিটের কোনো কাজ করার কিছু আছে? না স্যার। তাহলে সে কি করবে? ওয়েট করবে। যখন সেকেন্ডটা ফেচ হচ্ছে তখন ফার্স্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। হ্যাঁ, ফার্স্টেরটা এক্সিকিউট করবে, যে এক্সিকিউট করতেছে। এখন সেকেন্ডটা ছিল হচ্ছে আমার এই ইনস্ট্রাকশনটা মুভ এক্স কমা 5h। এটাকে এক্সিকিউট করার জন্য কি লাগবে? 5h স্লটের ডেটা লাগবে না? জি স্যার। ওইটা কি কারেন্টলি আমার কাছে আছে? না স্যার। না, এটাকে কিন্তু এই জায়গায় এক্সিকিউট লিখছে, যদিও এটা হওয়া উচিত ছিল ডিকোড। এটা মানে এটাকে বেসিক্যালি ডিকোড বোঝাচ্ছে। এই জায়গায় লেখা উচিত ছিল হচ্ছে ডিকোড, এটা ডিকোড হবে। এই যে এক্সিকিউশন ইউনিট দুইটা কাজ করে বলছিলাম না, কি কি কাজ? ফেচ আর ডিকোড। ডিকোড করে আর এক্সিকিউট করে। হ্যাঁ, ডিকোড করে আর এক্সিকিউট করে। ফেচের কাজ তো বাস ইন্টারফেস ইউনিট করে। তো এই জায়গায় কিন্তু ডিকোড করতে পারতেছে। ডিকোড করতে কি কোনো সমস্যা আছে? না না, এই জায়গায় হচ্ছে ডিকোড হবে, মানে এই জায়গায় কিন্তু ইনস্ট্রাকশনটাকে ডিকোড করছে, বাট এক্সিকিউট করতে পারবে কি? না স্যার, ডেটা নাই। হ্যাঁ, ডেটা নাই। তাহলে সে কি করবে? সে আবার ওয়েট ফেজে চলে গেছে, যেহেতু এক্সিকিউট করতে পারছে না সে ওয়েট ফেজে চলে গেছে। পরেরটা ফেজ হলো, এবারও কি এক্সিকিউট করতে পারবে? না স্যার। তারপরেরটা ফেজ হলো, এবারও করতে পারবে না। এরপরে কি হলো? এরপরে ডেটাটা পড়তে পারছে, এরপরে ডেটাটা পারলো। এবার কি আর ওয়েট করা লাগবে? না স্যার, এক্সিকিউট করবে। এবার এক্সিকিউট করবে। এবং অ্যাকচুয়ালি এই এক্সিকিউট বলতে কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট বোঝাচ্ছে? এই এক্সিকিউট কার জন্য? এটা কার জন্য? এটা স্যার ওই 2 তে যেটা ছিল, 2 যেটা ছিল এক্স্যাক্টলি এটার জন্য, এটার জন্য এক্সিকিউট বোঝাচ্ছে। তাহলে এটার যদি এই সেকেন্ডটাকে যদি এক্সিকিউট হয়ে যায়, সেকেন্ডের পরে কোনটা এক্সিকিউট হবে? থার্ড। থার্ডটার জন্য দেখেন, তারপরে থার্ডটা এক্সিকিউট হচ্ছে, আর থার্ড এক্সিকিউট হলে তারপরে কোনটা হবে? ফোর্থ। ফোর্থ। বুঝতে পেরেছেন? ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? আচ্ছা, আমরা একটা কোশ্চেন সলভ করি, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। স্যার হ্যাঁ, বলেন। বলেন। স্যার ডিকোডটা কেন মানে এক্সিকিউট কে? হ্যালো, কথাটা একটু কেটে আসছে, আরেকবার বলতে পারবেন? স্যার বলতেছি যে এক্সিকিউট কেটে ডিকোডটা কেন লিখছিলেন? মানে এই জায়গায় মানে এই ইনস্ট্রাকশনটাকে কিন্তু এখনই এক্সিকিউট করতে পারছি না, কারণ কি? এটা যদি এক্সিকিউট করতে হয় তাহলে কিন্তু আমার এই স্লটের ডেটাটা লাগবে, ওই যে 5h স্লটের যে ডেটা ছিল ওই ডেটা আমার লাগবে। কিন্তু ওই ডেটা কি কারেন্টলি আমার কাছে আছে, নাকি এটা যখন আমি এই 5h স্লটে ফেচ করব তখনই আসবে? কারেন্টলি নাই। কারেন্টলি নেই। তাহলে আমি কি করলাম? আমি হচ্ছে এটাকে কিন্তু এখন এক্সিকিউট করতে পারছি না, কিন্তু আমি এটাকে ডিকোড করতে পারবো। আমি বুঝতে পারবো যে এটাকে কি করতে হবে, একটা মেমোরি অপারেশন করতে হবে, এই জিনিসটা আমি বুঝতে পারলাম। এই জন্য এই জায়গায় আমি ডিকোড লিখলাম। আপনাদের স্লাইডে এক্সিকিউট আছে এবং আপনি পরীক্ষায় যদি এক্সিকিউট লিখেন তাহলেও কোনো সমস্যা নাই, বাট এই জায়গায় বেসিক্যালি ডিকোড করার কাজটা করতেছে। এক্সিকিউশন ইট এখানে ডিকোড করছে।
ডিকোড করার পরে ওয়েট ফেজে চলে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মনে হয় ক্লিয়ারলি বুঝেন নাই। স্টিল কোশ্চেন করতে পারেন, মানে কোন জায়গাটায় সমস্যা আরেকবার একটু বলেন, আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে না বোঝানোর ট্রাই করতেছি। স্যার বুঝতে পারছি আমি। অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে? না, অ্যাটেন্ডেন্স নেই, লাস্টে নিব। আচ্ছা, সো এরপরে যেটা বলছিলাম যে আমরা একটা কোশ্চেন তাহলে সলভ করি, তাহলে আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। সো এই কোশ্চেনটা পড়েন, আমি এটা একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, কোশ্চেনটা একবার পড়েন। আচ্ছা, সো দেখেন কোশ্চেনে কি বলা হলো, যে কোশ্চেনে বলতেছে যে আমার এরকম একটা ফেজ সাইকেল আছে H0H6 এর বাস ইন্টারফেস ইউনিটে, যেখানে টোটাল কয়টা ফেজ দেওয়া আছে দেখেন, কয়টা আছে? 8টা। দ্যাট মিন্স আপনি যে ডায়াগ্রামটা ড্র করবেন ওই ডায়াগ্রামে টোটাল এরকম 8টা ফেজ সাইকেলের জন্য করসপন্ডিং ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে ধরেন আমি যদি আঁকা শুরু করি, আমি হচ্ছে এই জায়গায় দিলাম আমার বাস ইন্টারফেস ইউনিট, ওকে, বাস ইন্টারফেস ইউনিট। তাহলে এই জায়গায় 8টা ফেজ দেখাতে হবে। আমি ফেজগুলো শর্ট ফর্মে এফ লিখতেছি, এফ 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ফেজ লিখলাম। ওকে, তারপর এটার নিচে কি দেখাতে হবে? নিচে দেখাতে হবে আমার এক্সিকিউশন ইউনিটটা। তাহলে ওই আগের মতো ফার্স্টের ফেজটা যখন হয় তখন এক্সিকিউশন ইউনিট কি কিছু করতে পারে না? ওয়েট ফেজে থাকবে, ওয়েট ফেজে থাকবে। ওয়েট ফেজে থাকবে। তাহলে জায়গায় আমি লিখলাম ডাব্লু ফর ওয়েট। ওকে, এরপরে দেখেন, এরপরে আমার কোশ্চেনে কিছু বলা আছে। এই জায়গায় দেখেন একটা জিনিস বলা হলো যে when the first instruction is being executed, two instruction are fetched and saved in the instruction queue. এই লাইনটা, এই হিসাবটা করার জন্য বলা হচ্ছে যে আপনার দেখেন যখন একটা মেমোরি অপারেশন হয় তখন কি হবে, একটা নির্দিষ্ট টাইম পরে কি রিড ডেটাটা আসবে না? হ্যাঁ স্যার। তো এই রিড ডেটাটা আপনি কখন দিবেন এটা বোঝার জন্য এই ফার্স্ট লাইনটাকে কাজে লাগাবেন। কি বলছে, একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় তখন কি হয়, 2টা ইনস্ট্রাকশন ফেচ হয়ে যায় না? জি স্যার। তাহলে আপনার কি করতে হবে, যখন আপনি রিড ইনস্ট্রাকশনটা পাবেন, সরি মেমোরি অপারেশনের ইনস্ট্রাকশনটা পাবেন, তখন কি করবেন, 2টা ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবেন, তারপরে রিড ডেটা দিবেন। কথাটা ক্লিয়ার? আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, এই লাইনটা গেল। তারপরে পড়েন, এরপরে কি বললে, ইফ দ্য সেকেন্ড ইনস্ট্রাকশন ইজ এ মুভ অ্যাড্রেস ইনস্ট্রাকশন। তাহলে এই মুভ অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে, কোন টাইপের ইনস্ট্রাকশন? মেমোরি অপারেশন। মেমোরি অপারেশন। ওকে, ভালো কথা। ফার্স্টেরটার জন্য এক্সিকিউশন ইউনিট ওয়েট করতেছে, যখন সেকেন্ডটা ফেচ করতেছি তখন কি হবে? ফার্স্টেরটা এক্সিকিউট করবে। ফার্স্টেরটা এক্সিকিউট করবে। ওকে, গুড। যখন থার্ডটা ফেচ করতেছি তখন কিছু হবে না, আমার সেকেন্ডটা তো বাকি আছে। তখন সেকেন্ডটা তো কি বলবো, সেকেন্ডটা আবার মেমোরি ইনস্ট্রাকশন। তাহলে এটা সেকেন্ডটাকে কি করতে পারি আমরা এখন? ডিকোড করতে পারি। তাই ডিকোড করলাম। ডিকোড করে কি এক্সিকিউট করতে পারবো? না স্যার। তাহলে কি করতে হবে? ওয়েট করতে হবে। ওয়েট ফেজে যেতে হবে। ওকে, ভালো কথা। ওয়েট ফেজে যাব, কিন্তু কতক্ষণ ওয়েট ফেজে থাকবো? যতক্ষণ না এই যে রিড ডেটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত না?
রিড ডেটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত। জি স্যার। কিন্তু রিড ডেটা কি আপনার কোশ্চেন এই জায়গায় বলা আছে রিড ডেটা কোথায়? এই জায়গায় তো সব ফেচ ফেচ দেওয়া না, রিড ডেটা কি লেখা আছে? না না, রিড ডেটা আপনার ইনসার্ট করতে হবে। কোথায় ইনসার্ট করবেন? এই ফার্স্ট লাইনটাকে কাজে লাগাবেন। বলছেন কি যে একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় তখন কি দুইটা ইনস্ট্রাকশন আরও ফেচ হয়ে যায়। মুভ ইনস্ট্রাকশনটা কোথায় পাইছিলাম, কত নম্বর ইনস্ট্রাকশনে? সেকেন্ডটা। তাহলে সেকেন্ডের পরে আপনি দুইটা ইনস্ট্রাকশন ফেচ করবেন। এই যে এটা একটা গেল, তারপরে আরেকটা গেল, তারপরে আপনি দিবেন হচ্ছে রিড ডেটা। এটার পরেই আপনি দিয়ে দিবেন রিড ডেটা। কথাটা বুঝলেন যে আমি কেন এই জায়গায় রিড ডেটা লিখলাম? এই জায়গায় রিড ডেটা কেন লিখতেছি? আচ্ছা, বুঝেন নাই, আমি বলি। স্যার এটা শুধু ফার্স্ট ইনস্ট্রাকশনের জন্যই হবে, অন্য কিছু হবে না? না না, এটা হচ্ছে মানে ফার্স্ট ইনস্ট্রাকশনের জন্য বোঝাচ্ছে, এই কথা বোঝানোর জন্য যে এটা হচ্ছে পাইপলাইনিং মেকানিজম, এবং সব ইনস্ট্রাকশনের জন্যই সেম। সব ইনস্ট্রাকশনের জন্যই হচ্ছে আপনার যখন একটা আসবে তখন তার মধ্যে দুইটা ফেচ হয়ে যাবে। সো এই জায়গায় যে জিনিসটা বোঝাতে যাচ্ছে বেসিক্যালি আপনাকে, যে যখন এক্সট্রা ইনস্ট্রাকশন ফেচ হবে তখন হচ্ছে আপনার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে থাকবে, তখন কিন্তু দুইটা ইনস্ট্রাকশন ফেচ হয়ে যাবে। এবং আপনি সহজ কথায় এটাকে এই হিসেবে মাথায় রাখতে পারেন যে এটা বেসিক্যালি আপনাকে বোঝাচ্ছে কখন আপনি রিড ডেটাটা দিবেন। কিভাবে হিসাব করবেন? এই জায়গায় কোন ইনস্ট্রাকশনটা মেমোরি অপারেশন? মেমোরি অপারেশন কত নম্বর ইনস্ট্রাকশনটা? সেকেন্ড নাম্বার ইনস্ট্রাকশন। তাহলে এই যে সেকেন্ড ইনস্ট্রাকশনটা যখন ফেচ দিছি না, তারপর আপনি জাস্ট কাউন্ট করবেন। কয়টা ইনস্ট্রাকশন কাউন্ট করবেন? দুইটা। এই জায়গায় 2 ইনস্ট্রাকশন বলছে, তাহলে দুইটা ইনস্ট্রাকশন কাউন্ট করবেন। এই যে একটা গেল, আরেকটা গেল, তারপরে কি করবেন? রিড ডেটা দিয়ে দিবেন। ধরেন এই জায়গায় 2 ইনস্ট্রাকশনের জায়গায় আমি যদি আপনাকে এখানে বলতাম 4 ইনস্ট্রাকশন, তাহলে কি করতে হতো? চারটা ইনস্ট্রাকশন ফেস করার পর রিড ডেটা পাবো। কোনখান থেকে চারটা? প্রথম থেকেই চারটা? সেকেন্ড ইনস্ট্রাকশন। হ্যাঁ, সেকেন্ডের পরে চারটা ফেজ দেওয়া লাগতো, তারপরে রিড ডেটা। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, মেবি অনেকের এখনো ক্লিয়ার না। আমি আরেকটা কোশ্চেন নিয়ে আসি। দেখুন, আচ্ছা এবার খেয়াল করেন, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। ফার্স্টে যে আপনাকে 8টা ফেজ দেওয়া হলো, তার মানে কিন্তু আপনার 8টা ফেজ শো করতে হবে। দিলাম। এই জায়গায় কি বলা আছে? when the one instruction is being executed, 4 instruction are fetched and saved in the instruction queue. আচ্ছা,
ফার্স্ট ইনস্ট্রাকশনটা বলছে মুভ অপারেশন, এই যে ফার্স্টেরটা মুভ অ্যাড্রেস, এটা মেমোরি অপারেশন। তাহলে আপনি রিড ডেটা এবার কোথায় দিবেন বলেন তো? চারটা পরে। হ্যাঁ, এটার পরে এই যে ফার্স্টেরটার পরে দেখেন, এটার পরে হচ্ছে যে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, এরপরে কিন্তু আমি দিয়েছি রিড ডেটা। এটা বুঝতে পেরেছেন? আর যদি এই ফার্স্টেরটা না বলে এই জায়গায় আপনাকে বলতো সেকেন্ড ইনস্ট্রাকশন হচ্ছে মুভ অ্যাড্রেস, তাহলে কি করতেন? তখনও কি এই জায়গায় দিতেন? আরেকটা পরে দিতাম। হ্যাঁ, আরেকটা পরে দিতেন, কারণ এই সেকেন্ডের পরে চারটা। আর যদি বলতাম ধরেন ফোর্থটা হচ্ছে আমার মুভ অ্যাড্রেস, তখন তাহলে 8 পরে। হ্যাঁ এক্স্যাক্টলি, ফোর্থ হচ্ছে এটা, এটার পরে চারটা ফেজ কাউন্ট করতে হতো, একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ, চারটা ফেজ, তারপরে এই জায়গাটায় এসে দিতাম হচ্ছে আমি রিড ডেটা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন এবার? এটা কি সবাই ক্লিয়ার? মানে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে আপনার পরীক্ষায় কিন্তু এই টাইপের একটা কোশ্চেন আসবেই, এবং এটা ঠিকমতো আঁকতে গেলে আপনার কিন্তু এইভাবে বোঝা লাগবে যে কোন জায়গাটা আমি রিড ডেটা দিব বা কোন জায়গায় হবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলে নেন। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ওকে। তাহলে এবার দেখেন যে যেটা বলছিলাম, সেকেন্ডটা হচ্ছে আমি ডিকোড করলাম, এরপর আপনার বুঝতে হবে যে রিড ডেটাটা কোথায় দিব। এইটা অনুযায়ী রিড ডেটাটা কোথায় হবে? সেকেন্ডটার কয়টার পরে? দুইটার পরে। যে একটা গেল, দুইটা গেল, তারপরে রিড ডেটা। রিড ডেটা পাওয়ার পরে তারপরে কি আমার আর ওয়েট করার দরকার আছে? না স্যার। হ্যাঁ, তখন কি করব? এক্সিকিউট করব। এইটা কাকে এক্সিকিউট করলাম অ্যাকচুয়ালি? সেকেন্ডটা। তারপরে কোনটা এক্সিকিউট হবে? থার্ড ইনস্ট্রাকশন। তারপরে কোনটা? ফোর্থটা। এটাই আর কি, মানে এরপরে আবার আরেকটা আছে জাম্প, ওইটা আমি এখন দেখাচ্ছি। তাহলে এটার জন্য আমার ডায়াগ্রামটা যদি আঁকতে যাই কাইন্ড অফ এরকম দেখাবে। ফার্স্টেরটার জন্য ওয়েট করতেছে, তারপরে সেকেন্ডটা, তারপরে হচ্ছে যখন সেকেন্ডটা নিয়ে আসলাম তখন এই যে ফার্স্টেরটাকে এক্সিকিউট করতেছি, আর এই সেকেন্ডটাকে এই জায়গায় আমি ডিকোড করলাম, তারপরে ওয়েট ফেজে চলে গেছি। রিড ডেটা পাওয়ার পরে কি করব? এটাকে এক্সিকিউট করব। এটা কোনটাকে এক্সিকিউট করলাম অ্যাকচুয়ালি? সেকেন্ড ইনস্ট্রাকশন। হ্যাঁ, তারপরে কোনটা এক্সিকিউট হবে? এই যে থার্ডটা এক্সিকিউট হবে, তারপরে কোনটা হবে? ফোর্থটা হবে। এটা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা গেল মেমোরি অপারেশন। দুইটা কেস বলেছিলাম, একটা ছিল হচ্ছে আমাদের এই মেমোরি অপারেশন এটা, আর এবার আসি আরেকটায়। আরেকটা হচ্ছে আমার জাম্প ইনস্ট্রাকশন। আরেকটা কেস হচ্ছে আমার জাম্প ইনস্ট্রাকশন। যদি হচ্ছে আমার জাম্প ইনস্ট্রাকশন হয়, তখন হচ্ছে আমি এই পাইপলাইনিং এর যে মেকানিজম এটা ফলো করতে পারি না। আচ্ছা, কেন পারি না আমি একটু দেখাই বা একটু বলি। ধরেন হচ্ছে আপনি একটা কোড লিখতেছেন, আপনি হচ্ছে একটা কোড লিখছেন, এক নম্বর লাইন, কোডের 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, এরকম করে অনেকগুলো লাইন আছে। এবার ধরেন হচ্ছে আপনার কোডের থার্ড যে লাইনটা ছিল, এই থার্ড লাইন অফ কোড, এটা ছিল হচ্ছে জাম্প 7h, মানে জাম্প টু 7h, এটা ছিল থার্ড লাইন অফ কোড। এটা ধরেন হচ্ছে আপনার কোডের এটা 1 নম্বর লাইন, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9। ওকে, আচ্ছা এবার বলেন একটা কোড যদি এক্সিকিউট হয়, কোড কি যে কোনো ফ্লোতে এক্সিকিউট হয়? মানে ফার্স্টে 1, তারপরে 6, তারপরে 3, তারপরে 9, এভাবে হয় নাকি সিকোয়েন্সিয়ালি 1 এর পরে 2, তারপরে 3 এভাবে এক্সিকিউট হয়? সিকোয়েন্সিয়ালি। তাহলে সবার ফার্স্টে কোডের কোন লাইনটা এক্সিকিউট হবে? সবার ফার্স্টে 1 নম্বর লাইনটা, 1 নম্বর। 1 এর পরে কোনটা? 2 2 এর পরে কোনটা? 3 3
এবার দেখেন 3 তে কি বললো, 3 তে বললো জাম্প টু 7h, মানে 3 যদি এক্সিকিউট করতে যাই তাহলে আমার কি করতে হবে, 7 এ jump 7 এ জাম্প করতে হবে। আচ্ছা তাহলে কি করব, 3 এর পরে এবার কি আমি 4 কে এক্সিকিউট করব নাকি 7 এ চলে যাব? 7 এ 7 এ, তাহলে 3 থেকে জাম্প করে চলে আসবো কোথায়, 7 এ চলে আসলাম। ওকে, তাহলে 7 এর পরে এবার কোনটা এক্সিকিউট করব, 7 এর পরে কি 8 এক্সিকিউট করব না 4 বলেন তো? 4 4 না 3 এ চলে যাবে, তারপরে 4 না, 3 এ চলে যাবে। এটা 8 এক্সিকিউট করবে। হ্যাঁ 8, মানে আপনার যখন হচ্ছে জাম্প করে পরে চলে আসছি তারপরে সিকোয়েন্সিয়ালি তার পরেরটাই এক্সিকিউট হবে। 8 নম্বরে যদি আবার বা 7 নম্বরে যদি এখানে বলা থাকতো যে এই জায়গায় যদি বলতো আর কি, যদি বলতো হচ্ছে আপনার আবার জাম্প টু 4, তখন হচ্ছে আমি ব্যাকে যেতাম, তখন হচ্ছে আমি এই জায়গা থেকে আবার জাম্প করে পিছনে আসতাম, তাইলে এটা হইতো। বাট যদি এই জিনিসটা না বলা থাকে, এটা যদি না বলা থাকে তাহলে কি আর এই জায়গায় ব্যাকে আসবো? তাহলে কি আর ব্যাকে আসবো না। তাহলে 7 এর পরে কোনটা এক্সিকিউট হবে? 8 8 এর পরে 8 হ্যাঁ 8 এর পরে 9, তারপরে 10, 9 এরকম করে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এরকম করতে গেলে সমস্যাটা কোথায়, সমস্যাটা এবার বলি যে কেন এই জায়গায় আমি পাইপলাইনিংটা ফলো করতে পারি না। আচ্ছা এই জায়গায় দেখেন, এই জায়গায় সাপোজ আপনি ধরে নেন এই যে সেকেন্ড যে লাইনটা আছে বা সেকেন্ড ইনস্ট্রাকশন, এটা হচ্ছে জাম্প টু 5th, জাম্প টু 5th, মানে ইনস্ট্রাকশনটা বলছে 5 নম্বরে জাম্প করতে। আগের মতো ফার্স্টের ইনস্ট্রাকশনটা যখন ফেচ হচ্ছে তখন কি এক্সিকিউশন ইউনিট কিছু করতে পারবে না, ওয়েট ফেজে থাকবে? ওয়েট ফেজে থাকবে। ওকে, ওয়েট ফেজে থাকবে। সেকেন্ডটা যখন ফেচ করতেছি তখন ফার্স্ট ইনস্ট্রাকশন ফার্স্টটা এক্সিকিউট করব, ফার্স্টটা এক্সিকিউট হবে, থার্ডটা যখন ফেচ করতেছি তখন সেকেন্ডটা এক্সিকিউট হবে, সেকেন্ডটা এক্সিকিউট করব। ওকে, সেকেন্ডটা আবার বলা ছিল জাম্প টু 5th, তাহলে এটা এক্সিকিউট করার পরে কি আমি থার্ডটাকে এখন এক্সিকিউট করে ফেলবো? না না স্যার, তাহলে কি করতে হবে? ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করব? ওয়েট করতে হবে। ফিফথে যাওয়ার পর, ফিফথে যাওয়ার পর, সিক্সে যাওয়ার, তাহলে যে থার্ড, তারপরে কি আসলো, ফোর্থ আসলো, তারপরে ফিফথ আসলো। ফিফথ আসার পর কি আর ওয়েট করা লাগবে? না স্যার। হ্যাঁ, আর ওয়েট করা লাগবে না। তাহলে এবার কি করব, এটাকে এক্সিকিউট করব। ফিফথকে এক্সিকিউট করলাম, এবার কি থার্ডটাকে এক্সিকিউট করব? না স্যার, না স্যার। না না এবার স্যার, কত? 6 নম্বরটাকে এক্সিকিউট করব, তারপরে 7 নম্বরটাকে এক্সিকিউট করব। মানে এই জিনিসটাই বোঝানোর জন্য বলছিলাম যে থার্ডে যেহেতু জাম্প ছিল, জাম্প করে পরে চলে গেলে কিন্তু পরের গুলা এক্সিকিউট হবে, মাঝখানের এগুলা কিন্তু আর এক্সিকিউট হবে না। এই জন্য এদের উপরে দেখেন হ্যাশট্যাগ দেওয়া, এবং হ্যাশট্যাগের মানে হচ্ছে এগুলা ডিসকার্ড হয়ে গেছে, ইনস্ট্রাকশনগুলোকে ডিসকার্ড করে দিব, এগুলাকে এক্সিকিউট করব না। বুঝতে পেরেছেন এটা? জি স্যার। তাহলে একটু বলেন তো যে এই যে মেমোরি রিড অপারেশন যেটা পড়লেন, এটা মানে মেমোরি অপারেশন আর এই জাম্প ইনস্ট্রাকশন, দুইটা ক্ষেত্রেই তো পাইপলাইনিং মেকানিজমটা ফলো করা যাচ্ছে না, বাট দুইটার মধ্যে ডিফারেন্সটা বেসিক্যালি কোন জায়গায়? এটার সাথে ওই জাম্পের ডিফারেন্সটা কোন জায়গায়? স্যার যা এখানে হচ্ছে আবার পিছনের গুলা থেকে হচ্ছে মানে এক্সিকিউট করা যায়, এখানে হচ্ছে যেখানে চলে যায় ওইখানে, আর মাঝখানে অনেকগুলো কাট হয়ে যায় এরকম। হ্যাঁ, ভেরি গুড। এটাই, যদি মেমোরি অপারেশন হয় তাহলে কিন্তু রিড ডেটার পরে আমরা আবার পিছনেরগুলোকে এক্সিকিউট করি, কারণ এই রিড ডেটা মানে কিন্তু আমি এক্সিকিউট করতেছি মাত্র সেকেন্ডটা, তাহলে সেকেন্ডের পরে কি থার্ড হবে, তারপরে ফোর্থ হবে, মানে সিরিয়ালি এটা আগাবে। কিন্তু জাম্পের ক্ষেত্রে কিন্তু যেখানে জাম্প করি তারপরে কি আবার পিছনেরগুলোকে এক্সিকিউট করব? না না স্যার, এগুলো তো লাইক if else এ যখন ইউজ করি তখন ইউজ হয়। এক্স্যাক্টলি, এগুলো কিন্তু ডিসকার্ড হয়ে যাবে, এটার পরে জাস্ট তার পরেরগুলোকে এক্সিকিউট করব। এটাই হচ্ছে দুইটার ডিফারেন্স। তাহলে এবার আসি, এই কোশ্চেনটা আমরা শেষ করে ফেলি। এই কোশ্চেনে দেখেন এটা কি বলা হলো, এটা হচ্ছে আপনার সেকেন্ড ইনস্ট্রাকশনটা ছিল মুভ অ্যাড্রেস, আর তারপরে আবার কি বলা হলো, 5 নম্বরটা কি? 5 নম্বর জাম্প। হ্যাঁ, জাম্প। কোথায় জাম্প করতে বলছে? 7 নাম্বার ইনস্ট্রাকশন। 7 এ। আচ্ছা, এবার দেখেন এই জায়গায় আমরা কটটুক করছি, এই জায়গায় হচ্ছে আমরা
ফার্স্টটাকে এক্সিকিউট করলাম, তারপরে ওয়েট ডিকোড করলাম সেকেন্ডটাকে, পরে ওয়েট ফেজে চলে গেছি। তারপরে জায়গায় সেকেন্ডটাকে এক্সিকিউট করলাম, থার্ডটাকে, ফোর্থটাকে। তারপরে হচ্ছে আমরা কোনটাকে এক্সিকিউট করব? ফোর্থের পরে কোনটাকে? ফিফথকে। ওকে, ফিফথের পরে এবার কি সিক্সকে এক্সিকিউট করব? না স্যার, ইনস্ট্রাকশন হ্যাঁ, তাহলে এবার কোথায় চলে যেতে হবে, কোন ফেজে? হ্যাঁ, ওয়েট ফেজে যেতে হবে না? হ্যাঁ, কতক্ষণ ওয়েট করব? 7th নাম্বার 7th আসা ইনস্ট্রাকশন। পর্যন্ত আসলো। এবার 7th আসার পর কি আর ওয়েট করা লাগবে? না স্যার, এক্সিকিউট করব। এক্সিকিউট করব। ওকে, 7th এর পরে কোনটাকে এক্সিকিউট করব? 8টাকে। আচ্ছা, নাম্বার ইনস্ট্রাকশন। হ্যাঁ, এবার দেখেন, মানে আমি জাস্ট অ্যারো দিয়ে তাহলে ক্লিয়ার করে দিই। এটা গেল থার্ড, ফোর্থ পর্যন্ত। এটা হচ্ছে ফিফথকে এক্সিকিউট করলাম। ওকে, ফিফথের পরে ফিফথে আমাকে বলা ছিল, ফিফথ ছিল হচ্ছে আমার একটা জাম্প ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আমার একটা জাম্প ইনস্ট্রাকশন। তাহলে আমি কি করলাম, এবার ওয়েট ফেজে চলে গেলাম। তারপরে কতক্ষণ ওয়েট করব? 7th আসা পর্যন্ত ওয়েট করব। এটা 6th গেল, এটা হচ্ছে 7th আসার পর কি আর ওয়েট করা লাগবে? না। তাহলে কি করব, এটাকে এক্সিকিউট করব। এবং 7 এর পরে এবার কি 6টাকে এক্সিকিউট করব না 8টাকে? 8কে। এটাই। আর মাঝখানে যেটা এক্সিকিউট করি নাই ওইটার উপরে হচ্ছে আপনি এরকম দাগ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে দেন, আর নিচে লিখে দিবেন যে হ্যাশট্যাগের মানে হচ্ছে আমার ডিসকার্ড করা, একটা ইনস্ট্রাকশনকে ডিসকার্ড করা। যে হ্যাশট্যাগ, এটার মিনিং হচ্ছে ডিসকার্ড, যে ইনস্ট্রাকশনটাকে ডিসকার্ড করে দিব, এটা ফেলাই দিব। তাহলে এই কোশ্চেনের সলিউশনটা কি বুঝতে পেরেছেন? আপনার পরীক্ষায় কিন্তু এরকম একটা ডায়াগ্রাম আঁকা লাগবে, যে নিচেও যেরকম আমি এঁকে দিছি, পরীক্ষা কিন্তু এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে। এটা কি বুঝতে পেরেছেন? এটা এই কোশ্চেনটা স্যার, বলেন। স্যার এখানে ফিফথ ইনস্ট্রাকশনটা তো স্যার রিড ডেটা ছিল। না না না, রিড ডেটাকে ইনস্ট্রাকশনের মধ্যে ধরবেন না। আচ্ছা, রিড ডেটা হচ্ছে জাস্ট ডেটাটা রিড করা, এটা অ্যাজ অ্যান ইনস্ট্রাকশন আমরা কাউন্ট করব না। জি স্যার। ওকে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা দেখাই, যে অনেক সময় এরকম আলাদা কোশ্চেন আসে, যে এটা খুবই সিম্পল যদিও, যে আপনার এরকম ফেজ সাইকেল দেওয়া হলো, বলা হলো থার্ড ইনস্ট্রাকশন হচ্ছে মেমোরি রিড অপারেশন, তার জন্য করসপন্ডিং ডায়াগ্রাম ড্র করো। তাহলে জাস্ট থার্ড ইনস্ট্রাকশনটাকে আমরা এই মেমোরি রিড অপারেশন ধরে নিয়ে তারপরে যে দুইটা ফেজ দেওয়া আছে, তারপরে রিড ডেটা, ওইটা দিয়ে ডায়াগ্রামটা ড্র করলো। আবার আরেকটা বলা হলো যে সেকেন্ড ইনস্ট্রাকশন হচ্ছে জাম্প, কোথায় জাম্প করতে হবে? 5 নম্বরে। তাহলে দেখেন এই যে সেকেন্ডটাতে এক্সিকিউট করলাম, এরপরে কি করতে হবে? এটা ছিল জাম্প, তাহলে কি করব এখন? এটার পরে কি থার্ডটাকে এক্সিকিউট করব? ওয়েট করব। হ্যাঁ, ওয়েট করব। কতক্ষণ ওয়েট করব? 5th নাম্বার ইনস্ট্রাকশন না পড়ব। হ্যাঁ, ফিফথ না আসা পর্যন্ত। তাই যে ফিফথ আসার পরে এরপরে ফিফথকে এক্সিকিউট করব। এবং ফিফথের পরে কোনটা হবে? 3rd নম্বর না 6 নম্বর? 6 নম্বর। আর মানে যেখানে জাম্প করতে বলছো ওইটা বোঝানোর জন্য ওইটার উপরে এরকম একটা স্টার সাইন দেওয়া হয়। স্টার সাইন মানে কি এই জায়গা থেকে এই জায়গায় জাম্প করে আসতে বলছে। তাহলে এই দুইটা এক্সাম্পল কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা এবার প্রিভিয়াস টার্মের কোশ্চেন যদি একটু দেখি। একটা তো এই জায়গায় ছিল, এই যে এটাই আর কি। সো এই জায়গায় হচ্ছে দেখেন আপনার ফার্স্টেরটা বলা হয়েছে একটা মেমোরি ইনস্ট্রাকশন, 4 ইনস্ট্রাকশন ফেচ হয়। আচ্ছা, তারপরে বলা হলো থার্ড হচ্ছে জাম্প, কোথায় জাম্প করতে বলছে? 5th নাম্বার ইনস্ট্রাকশন। ফিফথে। আবার ফোর্থ হচ্ছে জাম্প, কোথায় জাম্প করতে বলছে? 7th নাম্বার ইনস্ট্রাকশন। তাহলে দেখেন এটা ডায়াগ্রাম যদি আঁকা শুরু করি, ফার্স্ট ইনস্ট্রাকশনের সময় এক্সিকিউশন ইউনিট কি করবে? ওয়েট করবে। ওয়েট করবে। সেকেন্ডটা যখন ফেচ হচ্ছে তখন কি করবে? ফার্স্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। হ্যাঁ, ডিকোড করবে। ওকে, তারপরে কি এক্সিকিউট করতে পারবে? স্যার ওয়েট করুন। না স্যার, ওয়েট করবে। ওয়েট করবে। কতক্ষণ ওয়েট করবে? স্যার রিড ডেটা না পর্যন্ত। রিড ডেটা কখন পাবো? স্যার 4 ইনস্ট্রাকশন পরে। তাহলে যে 1 2 3 4, 4-এর পরে রিড ডেটা আসলে এবার কি আর ওয়েট করা লাগবে? না স্যার, এক্সিকিউট করব। এক্সিকিউট করব। এটা অ্যাকচুয়ালি কোনটাকে এক্সিকিউট করলেন বলেন তো? কত নম্বর ইনস্ট্রাকশনকে?
স্যার ফার্স্ট ফার্স্টেরটা, তারপরে কোনটা হবে, সেকেন্ডটা এক্সিকিউট হবে, তারপরে থার্ডটা এক্সিকিউট হবে, তারপরে হচ্ছে থার্ডটা আবার কি ছিল? জাম্প ইনস্ট্রাকশন। হ্যাঁ জাম্প। তাহলে কি থার্ডের পরে এবার আমি ফোর্থকে এক্সিকিউট করে ফেলবো? না, ওয়েট করব। ওয়েট করব। কতক্ষণ ওয়েট করব? ফিফথ নাম্বার ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত। তাহলে ফোর্থ, ফিফথ আসলো, তাহলে ফিফথ আসার পর কি আর ওয়েট করা লাগবে? না, এক্সিকিউট করব। এক্সিকিউট করব। ফিফথের পরে কোনটাকে এক্সিকিউট করব? সিক্স। হ্যাঁ সিক্স। এই যে সিক্স এক্সিকিউট করলো, সিক্সের পরে সেভেন, সেভেনের পরে এইট। এই জায়গায় একটা মজার জিনিস হলো, এই জায়গায় দেখেন তো আরেকটা ইনস্ট্রাকশনের কথা বলছে না, যে ফোর্থ তো কিন্তু একটা জাম্প ছিল। কোথায় জাম্প ছিল? সেভেন নাম্বার ইনস্ট্রাকশন। সেভেনতে। বাট ফোর্থটাকে কি আমি কখনো এক্সিকিউট করতেছি? না স্যার। তাহলে এটার জন্য কি আমার ডায়াগ্রামে কোনো চেঞ্জ আসবে? না স্যার। না, এটাই হচ্ছে একটু ট্রিকি পার্ট, যে আপনার পরীক্ষার কোশ্চেনে কিন্তু এভাবে অনেকগুলা ঘুরায় ফিরায় দিতে পারে। মানে ধরেন হচ্ছে আমি সেকেন্ড থেকে জাম্প করলাম ফিফথে, 3 আর 4 আমি দুইটাই মেমোরি ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম। অনেকে যেটা করবে 3 আর 4 এর মেমোরি ইনস্ট্রাকশনের জন্য আপনার ডায়াগ্রামে কিছু দেখাবে, বাট ওটা কি দেখানো উচিত হবে? কোশ্চেনটা আরেকবার না স্যার, উচিত হবে না স্যার। হ্যাঁ আরেকবার বলি, সবাই খেয়াল করেন একটু। সেকেন্ড ইনস্ট্রাকশনটা বললাম জাম্প টু ফিফথ, মাঝখানে 3 আর 4 দুইটাই আমি একটা মেমোরি ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম, দুইটাই মেমোরি ইনস্ট্রাকশন। তাহলে 3 আর 4 কখনো কি এক্সিকিউট হবে যদি আমি সেকেন্ড থেকে ফিফথে জাম্প করি? এক্সিকিউট হবে না কখনো। হ্যাঁ, তাহলে কি ওইটার জন্য আমার ডায়াগ্রামে কোনো চেঞ্জ আসবে? না স্যার। না। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, তাহলেই পারবেন। এছাড়া এই কোশ্চেন আর কঠিন কিছু নাই। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? না স্যার। ওকে, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স হচ্ছে আমি অ্যাকচুয়ালি সবাইকে দিয়ে দিচ্ছি, জাস্ট যারা রেগুলার অ্যাবসেন্ট থাকেন এরকম পার্সনদের দেখিয়ে রাখি প্রেজেন্ট আছে কিনা। আমাতুল্লাহ আলেফ আছেন? আমাতুল্লাহ? জি স্যার। ওকে। আর রাইসুল ইসলাম রিয়াদ আছেন? রিয়াদ রিয়াদ না, মোটামুটি সবাই। সৈকত শিকদার আছেন? সৈকত শিকদার, সৈকত শিকদার। বাকি সবাই প্রেজেন্ট থাকেন কম বেশি। ওকে, ঠিক আছে তাহলে। স্যার স্যার আমি রেগুলার প্রেজেন্ট ছিলাম, আমার আইডি কার্ড নষ্ট ছিল, এই জন্য প্রেজেন্ট দেওয়া হয়নি আর কি। আমার অ্যাবসেন্ট আছে কয়েকটা। নাম কি? স্যার লাস্টে 623। আচ্ছা, মানে 3টা অ্যাবসেন্ট আছে। ওকে, আপনি আমাকে চাইলে মেল দিতে পারেন, আমি মেল দেখে আপনার আগেরগুলো ঠিক করে দেবো। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিংটা আপলোড করে দিব না স্যার। হ্যাঁ বলেন। স্যার লাস্টের অফলাইন ক্লাসে ওই যে একটা টপিক পড়াইছিলেন স্যার, ওইটা জাস্ট মানে পুরোটাই ভুলে গেছি। ওইটার কি কোনো রেকর্ডেড কোনো ভিডিও বা হবে আপনার কাছে স্যার? স্যার ওইটা একটু দিয়ে দিয়েন। দেওয়া আছে, দেখাচ্ছি। একটু খেয়াল করেন যে আপনি যদি ELMS এ যান। জি স্যার। তাহলে এই যে একদম উপরের দিকে জেনারেল সেকশনে দেখতে পাবেন একটা লিংক দেওয়া আছে, লেকচারস কাভারিং টপিকস অফ দ্য ফাইনাল এক্সাম। এই জায়গায় গেলে হচ্ছে আপনি এরকম একটা ড্রাইভ লিংক পাবেন। ওইটার মধ্যে আপনি যদি এখানে যান তাহলে দেখবেন এই যে টপিকের নাম সহ অনেকগুলো ভিডিও দেওয়া আছে। লাস্ট ক্লাসে হচ্ছে বাস টাইমিংটা পড়িয়েছিলাম, এটার ভিডিও দেওয়া আছে। স্যার আমার আর হচ্ছে স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছে স্যার? এমতানভীর রহমান, মানে যারা রেগুলার অ্যাবসেন্ট তাদের মধ্যে সবারই আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। একটু আইডিটা বলেন তো।
লাস্ট 3 ডিজিট প্রেজেন্ট আসে জায়গা পে ঢুকেছি বুঝাতে সবাই কি প্রেজেন্ট দিছে হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম